চারিদিকে হৈ হৈ পড়ে গেছে। ওরে, গায়ে হলুদ পাঠিয়েও বর এলো না, বর পালিয়েছে। ফাঁকা পালকি ফেরত পাঠিয়েছে পাত্রপক্ষ। কন্যার বাড়িতে হুলস্থুল পড়ে গেছে। পাত্রী লগ্নভ্রষ্টা হবার ভয়ে মেয়ের বাবা মাথায় হাত দিয়ে বসেছে। পাড়ার দাদা কাকারা জমিদার কন্যা ব্রজসুন্দরীর জন্য বুড়ো হাবড়া দোজবরে যা হোক একটা পাত্র খুঁজতে বেরিয়েছে। 14 বছরের ব্রজসুন্দরী ভাবছে, তাকে কি গলায় দড়ি দিয়ে মরতে হবে নাকি পুকুরে ডুব দিয়ে? নিজের ন্যাকড়া জড়ানো মাটির পুতুলগুলোর গায়ে আরেকবার হাত বুলিয়ে নিল। পাত্র নাকি পেশায় ডাক্তার ছিল। ছেলের পরোপকারী মানসিকতা আর সংসার ত্যাগের বাসনা দেখেই ছেলের মা ব্রজসুন্দরীর মতো ডাকসাইডে সুন্দরী মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে সংসারে ছেলের মন বসাতে চেয়েছিলেন। কিন্তু বাস্তবে হলো বিপরীত। বিয়ের দিন সন্ধেবেলা কন্যাপক্ষের পাঠানো পালকিতে ওঠার আগেই পাত্র চম্পট দিয়েছে সকলের পাহারাদারি এড়িয়ে। সময়টা তো স্বাধীনতার কয়েক বছর আগে। সাহেব সুবই তখন দেশ ভর্তি। ব্রজসুন্দরীও মোটা কাপড় পরব, বিদেশি কাপড় বর্জন করব, এই দলে নাম লিখিয়ে সকলের সঙ্গে চরকাও ঘুরিয়েছিল। মেয়েদের তখন লেখাপড়া শেখার মতো পাপ আর কিছুতেই নেই। মেয়েদের আলাদা স্কুলও তখন কোটালপুরে তৈরি হয়নি। ব্রজসুন্দরীর দাদুর দানের স্কুল বলেই ওকে শিক্ষকরা কিছু বলেনি। তবে ক্লাস 7 পরেই চারিদিকে কথা উঠল, বয়স্ক মেয়ের বিয়ে না দিয়ে ছেলেদের সঙ্গে স্কুলে পাঠাচ্ছে ভবতোষ সামন্ত। ছি ছি ছি, কি লজ্জার কথা। ব্রজসুন্দরীর স্কুল বন্ধ হলো। বিয়ের জন্য পাত্র দেখা শুরু হলো। নিজের বইগুলোকেও আরেকবার আঁকড়ে ধরল ব্রজসুন্দরী। লগ্নভ্রষ্টা মেয়ের বাবা মাকে কিংবা মেয়েকে পৃথিবী থেকে চলে যেতেই হবে, না হলে ওদের একঘরে করে দেবে, জল আলাদা করে দেবে। আরও ছোট ভাই বোনদের কথা ভেবে ব্রজসুন্দরী নিজের মৃত্যুকেই শ্রেয় মনে করল। মা বলতো, আমার ব্রজ এত ফর্সা, এত সুন্দরী, আমিও আমার ব্রজর জন্য একটা টুকটুকে বর আনবো। কালো ছেলে আমার ব্রজর পাশে বড় বেমানান। বর কেমন হয় তা পুতুল খেলায় বুঝেছে। এতকাল তো অমলাবালার ছেলের সঙ্গে ব্রজসুন্দরীর মেয়ের বিয়ে হয়েছে, তাই ব্রজ খুব ভালো করেই জানে বিয়ের পর একটা লোকের সঙ্গে বাবা মাকে ছেড়ে চলে যেতে হবে। যার সাথে যেতে হবে সেটাই ব্রজর বর। কিন্তু এত সুন্দরী দুধে আলতা রঙের মেয়ের যে বর জুটবে না, সেটা বোধহয় কোটালপুর গ্রামের কেউই জানতো না। বেনারসিটা খুলে হালকা হয়েই টুলে উঠে গলায় কাপড়টা জড়াবে ব্রজ। কাকিমা খুড়িমারা বলে গেছে, অলক্ষণে মেয়ের কপাল গো। আরেকবার মায়ের গায়ের মিষ্টি মা মা গন্ধটা পেলে মন্দ হতো না, কিন্তু উপায় নেই। ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ করল ব্রজ। পেছন ফেরার সঙ্গে সঙ্গেই শঙ্খ আর উলুধ্বনিতে গম গম করে উঠল সামন্তদের জমিদার বাড়ির প্যান্ডেল বাঁধা উঠোন চত্বর। ওরে, বর এসেছে, উলুদে। ছোট খুড়িমার কথাটা কানে এলো ব্রজর। তাহলে কি পালিয়ে যাওয়া ডাক্তার পাত্র ফিরে এসেছে? হয়তো লগ্নভ্রষ্টা মেয়েকে আত্মহত্যার হাত থেকে বাঁচাতে এসেছে। প্রাণ বাঁচানোই তো তার ধর্ম। ব্রজর দরজায় ধাক্কা পড়ল। দরজা খুলতেই জেঠিমা, খুড়িমা, পাড়ার দিদিরা ঢুকল। খুড়িমা বলল, কেঁদে কেঁদে তো চোখের কাজল ঘেঁটে ফেলেছিস। আরেকটু পাউডার মাখিয়ে সাজিয়ে দিল ব্রজকে। চারিদিকে সবাই আছে, শুধু ব্রজর চোখ দুটো যাকে খুঁজছে সেই মাকেই খুঁজে পাচ্ছে না ব্রজ।
বিয়ের আসরে যাবার পথে একবার যেন মনে হলো মা এখনো মাথায় হাত দিয়ে কাঁদছে। আরে, মাকে কেউ এখনো কেন বলেনি যে বর ফিরে এসেছে? পান পাতায় মুখ ঢাকা আর মুখে কুলু পেটে নাকি বিয়ের আসরে যেতে হয়। শুভ দৃষ্টি। চোখ মেলে তাকা ব্রজ। ব্রজ তবুও তাকাতে পারল না। শুধু সিঁদুর দানের সময় দেখল একটা আবলুস কাঠের মতো কালো হাত তার সিঁথিতে সিঁদুর আঁকছে। চমকে উঠল ব্রজ সুন্দরী। তার দুধে আলতা রঙে যেন একটু ছোপও পড়ল ওই কালচে রঙের। মা যে বলেছিল ফর্সা টুকটুকে হয়েছে তার বর। মুখ খুলতে বারণ করেছে খুড়িমারা, কিন্তু চোখের জল তো অবাধ্য, তাই সেটা ব্রজর গাল বেয়ে গড়িয়েই চলেছে। রাতের অন্ধকারে তার বরের শুধু চোখ দুটো জ্বলছিল যেন। দিনের আলোয় দেখল চোখ নাক কাটা কাটা, এক মাথা চুল। বায়োস্কোপের নায়কের মতোই তার চুলের বাহার। একবার টকিজে একটা বায়োস্কোপ দেখছিল ব্রজ সুন্দরী। এ ছেলেও ধুতি নয়, সে সাহেবদের মতোই প্যান্ট শার্ট পরে আছে, কিন্তু গায়ের রংটা বড় কালো। এ মানুষ যে তাদের কোটালপুরের নয় তা ব্রজর বুঝতে অসুবিধে হলো না। ওর কথাগুলো হিরোর মতোই। ছেলেটির নাম কানাইলাল রায়। সে সাহেবদের কোম্পানিতে চাকরি করে। মুখে ইংরেজি ফুটছে। কদিনের ছুটিতে কোটালপুর মাসির বাড়িতে বেড়াতে এসেছিল। ব্রজর কাকা দাদারা 40-এর অবিবাহিত ছেলে দেখে প্রায় চ্যাংদোলা করে তুলে নিয়ে এসেছে কানাইকে। কানাইয়ের মা ছোটবেলাতেই মারা গিয়েছিলেন। বাবা দ্বিতীয় বিয়েও করেছেন। সৎ মা দাদা বৌদি কানাইকে প্রায় গৃহ ছাড়া করেছে। ও কলকাতার সাহেব কোম্পানির ঘরে একাই থাকে, হোটেলে খায়, আর ছুটির দিনে গঙ্গার ঘাটে ঘুরে বেড়ায়। বই পড়া তার একমাত্র নেশা। হাতের লেখাটি তার আঁকার মতো। ব্রজ এতক্ষণে বুঝতে পারল কেন মা কিছুতেই ব্রজর সম্মুখীন হতে চাইছে না। একটা চালচুলোহীন ছেলের সাথে কোনো বাপ মা মেয়েকে সংসার করতে পাঠাতে পারে? কানাই বেশ ভারিক্কি চালে বলল, আমি আজ একাই কলকাতা ফিরে যাচ্ছি। একটু বড় বাসা ঠিক করে বউকে নিয়ে যাব। ব্রজর বাবা ভবতোষ সামন্ত হাঁ হাঁ করে উঠলেন। না না বাবা জীবন, তুমি ব্রজকে সঙ্গে করেই নিয়ে যাও। আমি সঙ্গে আরেকজন কাজের লোক পাঠাচ্ছি, টাকা দিচ্ছি, তোমার কোনো অসুবিধে হবে না। কানাইলাল কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলল, টাকা? কিসের টাকা? মেয়ে বেচতে চান? কিন্তু আমি তো আমার স্ত্রীকে কিনতে আসিনি। জমিদার ভবতোষ সামন্তর সামনে দাঁড়িয়ে আজ অবধি কেউ এমন করে জোর গলায় কেউ কথা বলেনি। ব্রজর মনে হলো এবার বাবা তার বরটাকে খুব জোরে থাপ্পড় মারবেই। ভয়ে ব্রজ চোখ বন্ধ করে নিল। মারের কোনো আওয়াজ না পেয়ে চোখ পিটপিট করে দেখল বাবা ওই আবলুস কাঠকে জড়িয়ে ধরে কত আদর করছে। অজান্তেই ব্রজর ঠোঁটটা অভিমানে ফুলে গেল। ওকে যে লোকটা গৃহ ছাড়া করছে, ওর বাবাকে যে উঁচু গলায় ধমকাচ্ছে, তাকেই বাবা আদর করছে। কলকাতায় এসে পরের দিন ভোরে ব্রজ ভয়ের চোটে কালো লোকটার হাতটাই চেপে ধরেছে। এত লোকজন, সাহেবের ফিটন গাড়ি, ঘোড়ার একটা গাড়ি, ট্রামের ঘন্টি শুনে বেচারা প্রায় আধমরা। কানাইলাল বউকে সান্ত্বনা দিয়ে বলল, তুমি যদি দুষ্টুমি না করো তাহলে ওই মাথায় হ্যাট পরা পুলিশগুলো তোমায় কিচ্ছুটি বলবে না। ব্রজ কানাইয়ের গা ঘেঁষে জড়সড় হয়ে চলছে।
অবশেষে এক কুঠুরি ঘরের সামনে এসে কানাই পকেট থেকে চাবি বের করল। ব্রজর মনে পড়ে গেল তাদের বিশাল উঠোন সংলগ্ন বড় বাড়িটার কথা। কানাই বলল, ব্রজ, তুমি ইংরেজি জানো? ব্রজ ঘাড় নেড়ে বলল, পড়তে শিখেছি, বলতে পারি না। কানাই হেসে বলল, আমি তোমাকে পড়ালে তুমি পড়বে? বলে কি তার স্বামী, বিয়ের পরে ঠাকুর বাড়ির মহিলাদের মতো তাকেও পড়াবে? স্বামীর অকল্যাণ হবে যে, যতই অপছন্দের হোক। সেদিন মৃত্যুর মুখ থেকে এই মানুষটাই তো বাঁচিয়েছিল। ব্রজর শ্বশুর নেই এখানে, যা ননদ কেউ নেই, শাশুড়িও মৃত। শুধু এই অপরিচিত মানুষটাই সম্বল এই বিশাল শহরে। কানাই ব্রজকে ঘরে ঢুকিয়ে দিয়েই বেরিয়েছে প্রয়োজনীয় কিছু টুকিটাকি জিনিস কিনতে। ব্রজর সঙ্গে যে বড় ট্রাঙ্কটা ছিল সেটা খুলেই ব্রজ বুঝেছে মা ওর জামা কাপড় ছাড়াও কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস ভরে দিয়েছে। কানাইয়ের একটাই কাঠের আলমারি, তাতে বই খাতা থেকে জামা কাপড় সবই বর্তমান। ব্রজ এক মনে ঘরটাকে গুছিয়ে চলছে। কাঠের তক্তাতে নতুন চাদর বিছিয়ে কাঠের টেবিলে চিনেমাটির ফুলদানিটা ঝেড়ে গুছিয়ে রাখল। কানাই একটা ব্যাগে করে অনেক কিছু কিনে এনেছে। ঘরে ঢুকেই বলল, আমি কি ঠিক ঠিকানায় এলাম? এত গোছানো ঘর তো এই শর্মার নয়। কোনো পুরুষের সঙ্গে এই প্রথম এত কাছাকাছি রয়েছে ব্রজ। তবে মানুষটাকে আর ভয় করছে না। মেটে চচ্চড়ি আর ভাত, ডাল আর সবজি কিনে এনেছে ও। দুজনে বসে খেয়ে নিল। শুরু হলো ব্রজর পুতুল খেলার সংসার। সে সংসারে কারো চোখ রাঙানি নেই, শুধু কানাইয়ের প্রশ্রয় আছে। নতুন হাঁড়িতে যেদিন ব্রজ প্রথম ভাত রাঁধল, সেদিন কানাই তৃপ্তির ঢেকুর তুলে বলেছিল, আমার মতো অপদার্থের এমন রাজকন্যার মতো বউ, এমন তার রান্নার স্বাদ দ্রৌপদীকে হার মানাবে। লজ্জায় রাঙা হয়ে উঠেছিল ব্রজর গাল দুটো। কয়েকদিন পরেই এক মেম সাহেব এসে হাজির। সে নাকি বিকেলের দিকে ব্রজকে পড়াবে। ব্রজর এতদিনে লুকিয়ে রাখা শখটাও পূরণ করে দিচ্ছে এই মানুষটা। এক ছুটির দিনে ব্রজকে নিয়ে কানাইলাল গেল গড়ের মাঠে হাওয়া খেতে। দুজনে গল্প করছে আর বাদাম চিবোচ্ছে। এমন সময় কয়েকটা লম্বা ঝুলপির ছেলে এসে ঘিরে ধরল ওদের। কথা নেই বার্তা নেই, কানাইয়ের কলার ধরে টানছে। মুখে বলছে, কালা আদমি, লোকে সুন্দরী বউকে ভাগিয়ে নিয়ে এসেছিস। ব্রজ কোনো দিকে না তাকিয়ে এক ছুটে দূরে দাঁড়িয়ে থাকা মাথায় টুপি পরা পুলিশগুলোকে ডাকল। তারা আসতেই ব্রজ বলল, এটাই আমার স্বামী, কেউ আমাকে ভাগায়নি। পুলিশের ডান্ডার বাড়ি খেয়ে তবে তারা ভাগল। কানাই সেদিন রাতে ব্রজকে জড়িয়ে ধরে বলল, আর একবার কানে কানে বলো তো, ওই মাঠের পুলিশগুলোকে যেটা বলেছিলে, অতগুলো পুরুষের সামনে দাঁড়িয়ে যেটা জোর গলায় বলেছিল ব্রজ। লজ্জায় অবশ ইন্দ্রিয়রা কথা বলতে নিষেধ করল যেন। বাবার চিঠি হাতে মহেশ কাকা হাজির হয়েছে ব্রজর বাসায়। কোটালপুরের বাড়িতে কালী পুজো আছে, তাই ওদের দুজনকে নিয়ে যেতে এসেছে। কানাইয়ের সাহেবী অফিসে ছুটি পাওয়া যাবে না বলেই ব্রজ একাই চলল বাপের বাড়ি। কানাই বলল, দেখো ব্রজ সুন্দরী, বাপের বাড়ির সখীদের পেয়ে এই কালা আদমিটাকে যেন ভুলে যেও না। ব্রজর তখন আনন্দের সীমা নেই। কতদিন পর আবার কোটালপুকুরের বাড়ি, পুকুর ধার, মায়ের আদর, দিন সাথে কেটে গেছে বাপের বাড়িতে।
ডুবো সূর্যের আলোর দিকে তাকিয়ে ব্রজর মনটা হু হু করে উঠল। পুকুরের জলের দিকে তাকাতেই একটা বড় বড় চোখের টিকালো নাকের মানুষের ছবি ভেসে উঠল। আর কানের কাছে শুনতে পেল, কি গো ব্রজ সুন্দরী, আমাকে ভুলে গেলে নাকি? চমকটা ভাঙল খুড়িমার ডাকে। লাজ লজ্জার মাথা খেয়ে ছোট জ্যাঠার কাছ থেকে পোস্টকার্ড চেয়ে তাতে লিখতে শুরু করলো। ব্রজ সাধু ভাষাতেই লিখেছিল, সবার সুবিধার্থে আমি চলিত করে দিলাম। শ্রী চরণেশু স্বামী, প্রায় দিন 7 হলো আমি বাড়িতে এসেছি। তোমার খাওয়ার বড়ই গোলযোগ চলছে বুঝতে পারছি। হয়তো রাতে একা থাকতে তোমার অপদেবতার ভয়ও করছে। জামাতে ঘামের গন্ধ হচ্ছে নিশ্চয়। আর মেম সাহেবও ছাত্রীকে না পেয়ে নিশ্চয়ই রাগ করেছেন। তোমার ঘড়িটাও বোধ হয় দম দেওয়ার অভাবে সময় দিচ্ছে না, তাই 7 দিনেও একখানা পত্র লিখতে ফুরসত মেলেনি তোমার। আমার বাপের বাড়ি থেকে কলিকাতায় যাওয়ার সময় উপস্থিত হয়েছে। চিঠিটা শেষ করার আগেই ছোটদা চেঁচিয়ে বলল, ব্রজ দেখে যা কে এসেছে। বুকের ভেতরটা ধড়াস করে উঠল ব্রজর। জানলা দিয়ে দেখল মিষ্টির হাঁড়ি হাতে কানাইলাল ঢুকছে। নিজের এলোথেলো শাড়িটা ঠিক করে চুলটা আঁচড়াতে লাগলো ব্রজ। চিঠিটা লুকোনোর আগেই কানাই এসে হাত থেকে কেড়ে নিয়ে ব্রজকে শুনিয়ে শুনিয়ে পড়তে লাগলো ওর লেখা চিঠিটা। লজ্জায় কানাইয়ের বুকে মুখ লুকিয়ে বাঁচল ব্রজ সুন্দরী। ঠিক কবে এই অপছন্দের মানুষটা এতটা পছন্দের হয়ে উঠল, এতটা ভালোবাসার হয়ে উঠল, কিছুতেই বুঝতে পারল না ব্রজ সুন্দরী। এখন শুধু বুঝতে পারছে এই মানুষটাকে ছাড়া ওর মন খারাপ হয়। বঙ্কিমচন্দ্রের উপন্যাসে একেই বোধহয় প্রেম বলে ব্যাখ্যা করেছেন লেখক। ব্রজ কান পেতে শুনেছিল কানাইয়ের হৃদস্পন্দন। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা রাখছি। ধন্যবাদ। ভালো থাকবেন।